কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত কি পারবে 25 কোটি টাকার গন্ডি পেরোতে, মানে বক্স অফিসে 25 কোটি টাকার বেশি ইনকাম করতে? জিৎ কি দেবের মতো কোনো ইভেন্টে তার নামের আগে মেগাস্টার বসাতে পারবে, নাকি সে সুপারস্টার হয়েই রয়ে যাবে? কোভিড-19 পর গত 5 বছর ধরে দেবের মুভি যা বক্স অফিসে কালেকশন করেছে, সেখানে জিতের মুভি তার ধারে কাছেও নেই। জিৎ কি পারবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুভিটি নিয়ে 25 কোটি টাকার গন্ডি পেরোতে? সেই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আগের দিন গ্রসরুট এন্টারটেনমেন্টের মাধ্যমে, মানে জিতের প্রোডাকশন হাউসের মাধ্যমেই একটা ভিডিও পাবলিশ করা হয়। সেটাকে টেলার টিজার বলা যায় না, কারণ এই ভিডিওটির টাইটেলে কোথাও টেলার বা টিজার কোনোটাই উল্লেখ করা নেই। সেখানে শুধু একটা জিনিসই লেখা রয়েছে, রয়্যাল রিভিল। এবং এই ভিডিওটাই বিস্তারিতভাবে বিশ্লেষণ করলে প্রথমেই আমরা দেখতে পাই অনন্ত সিং রচিত কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এই গ্রন্থ থেকেই কিন্তু অনুপ্রাণিত হয়েছে এই গল্পটা বা এই মুভিটা, যেখানে কিন্তু তারা স্পষ্ট ভাষায় প্রথমেই বলে দিয়েছে। দেখো, অনুপ্রাণিত আর গৃহীত এই দুটোর মধ্যে কিন্তু একটু অনেক বড় ফারাক রয়েছে। এটা শুধু ওই ক্যারেক্টারটার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, হুবহু সেই গল্পটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়নি। প্রথমে একটা সিন দেখানো হয় যেখানে জিৎ একটা লাল ছাতা নিয়ে একটা চেয়ারে বসে রয়েছে অ্যাকশন মুডে, এবং এই অ্যাকশনটিকে পুরো ভিডিওতে কন্টিনিউ করা হয়। মানে এই অ্যাকশনটারই এক একটু ক্লিপ পুরো ভিডিওটা ইউজ করা হয়। হঠাৎ করে একটা লাথি চলে আসে এবং সবাই ছিটকে পড়ে যায় এবং তার জুতোটিকে দেখানো হয়। এটাই কিন্তু জিৎ যেখানে বসেছিল এবং সেই সিনটারই পরবর্তী সিনটা। এবং যে জুতোটাকে ক্লোজ আপের মধ্যে দেখানো হয়েছে, সেই জুতোটা কিন্তু এমন ভাবে ডিজাইন ছিল হাইকিং, ট্রেকিং, যুদ্ধ এবং সাধারণ বাহিরঙ্গ অ্যাডভেঞ্চারের জন্য তৈরি করা হয়। খুব কাদা এবং ময়লা জমা হতে বাধা দেয় এবং চমৎকার গ্রিপ সরবরাহ করে এই জুতোটি, যেগুলো কিন্তু সেই সময় পুলিশ এবং ডাকাতরা ব্যবহার করত। এবং তারপরে এই সিনটাই কন্টিনিউ করা হয় 1.8 সেকেন্ডে, যেখানে তার মুখটা পুরোপুরি ভাবে ক্লিয়ার দেখা যায় এবং তার একটা অ্যাকশন সিন পুরোপুরি ভাবে আমাদেরকে দেখানো হয়। মানে এই জায়গাটায় একটা বড় অ্যাকশন হতে চলেছে, সেটাই আমাদের অনুভব করাচ্ছে। তারপরেই 5 সেকেন্ডে ভিডিওটা শুরু হয় আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে, এবং এই ফ্ল্যাগটার মাধ্যমে বোঝা যাচ্ছে সে দেশের জন্য কিছু করতে চলেছে, লড়াই করতে চলেছে। এবং তারপরে একটা সুন্দর ট্রেনের সিন আসে এবং সেই সিনটাতে দেখা যায় জিৎ সেখানে অনেক লড়াই করছে। তার মানে এই ট্রেনের মধ্যে কিছু একটা বড় কিছু হতে চলেছে। এর জলজন্ত উদাহরণ হলো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের যেই টাইটেলটা, যে লোগোটা, সেই লোগোর ওপরেও কিন্তু এই ট্রেনটাই ব্যবহার করা হয়েছে। এর জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ট্রেনেও কিন্তু বড় কিছু হতে চলেছে। মানে এই ট্রেনটাও এই মুভির অনেক বড় অংশ হতে চলেছে, যেখানে কিন্তু অনেক বড় একটা অ্যাকশন সিনও থাকতে পারে। এবং ঠিক তারপরেই ক্লিয়ার করে দেওয়া হয় যেখানে জিৎ কিন্তু এই ট্রেনের মধ্যেই অনেক বড় একটা অ্যাকশন করছে। এবং তারপরে একটা জেলের সিন দেখানো হয় যেখানে ইংরেজরা তাকে খুব পরিমাণে টর্চার করছে। মানে এই জিনিসটাই ফুটিয়ে তুলেছে যে ইংরেজদের কাছে কতটা অত্যাচারিত হয়েছিল। এবং এই পুরো ভিডিওতে জিতের কিন্তু 3টে লুককে দেখানো হয়েছে। একটা দেখো এই ছদ্মবেশী একটা লুক, তারপরে দুটো লুক আছে কিন্তু একটা বুড়ো বেলার আর একটা হচ্ছে তার ইয়ং বেলার। তার মানে এই মুভিটিতে হয়তো সে পুরো ইয়ং থেকে পুরো বুড়ো বেলার সিনটাকেই দেখানো হয়েছে। মানে সে তার পুরো বয়সটিতে কি কি করেছে দেশের জন্য, সেটাই হয়তো দেখাতে চলেছে। এবং সে যখন জেলের মধ্যে ছিল তখন সে দেওয়ালে চক দিয়ে কি যেন একটা লিখছে, সেটা জুম করলে দেখা যায় সেখানে লেখা রয়েছে চট্টগ্রামের লোকেরা সে কথা কোনোদিন ভুলতে পারবে না। মানে চট্টগ্রামে ভয়ঙ্কর একটা জিনিস হয়েছিল যেটা লোকেরা কেউ ভুলতে পারবে না, এবং সেটা নিয়েই হয়তো অনেক বড় লড়াই, অনেক বড় অ্যাকশন দেখা যাবে এই মুভিতে। যদিও এই ভিডিওটা নেগেটিভ দিক বলো, তাহলে এই ভিডিওতে সেরকম কোনো নেগেটিভ দিক পাওয়া যায়নি, কিন্তু একটা সিনে সিনক্রোনাইজেশনের একটু প্রবলেম ছিল। যেমন ধরো ট্রেনের মধ্যে জিৎ যখন এই অ্যাকশনটা করে, যখন জিৎ দেখো এই ইংরেজগুলোকে যখন মেরে সে শূন্যে উড়ে যখন পড়তে যায়, তখন স্পষ্ট দেখা যাচ্ছে সে ওই বাক্সগুলোর একদম সামনে পড়ে যায়, কিন্তু হঠাৎ করে কাট আসে, তখন সে স্টাইলের মাধ্যমে ওই বাক্সের ওপরেই পড়ে, যেটা একটু আমার চোখে বেঁধেছে, কিন্তু দর্শকের চোখে হয়তো এটা সেরকম বাঁধবে না। এবং এই এডিট গুলো করেছে তার নিজেরই স্টুডিও গ্রসরুট এন্টারটেনমেন্ট। তারা এর আগে কিন্তু 2022-এর রাবণ, 2023-এর মানুষ এবং 2019-এ শেষ থেকে শুরু এই মুভিগুলো কিন্তু তারাই এডিট করেছিল। তারা কিন্তু খুব ভালোই কাজ করেছে, দুই একটা মিস্টেক তো হতেই পারে। এবং এই ভিডিওটা কিন্তু জিতের জন্মদিনে রিলিজ করা হয়েছে, এবং এই ভিডিওটিতে এটা কি টিজার না টেলার সেটা কিন্তু কোনোভাবেই বোঝা যায় না, সেটা লেখাও হয়নি। মানে এখানে লেখা রয়েছে রয়্যাল রিভিল, মানে জিতকেই হয়তো তার ক্যারেক্টার
ক্যারেক্টার গুলোকে রিভিল করছে। টিজার আর ট্রেলার হয়তো কিছুদিন পরেই আসবে। 2010 থেকে 18 মধ্যে জিৎ ছাড়াও এমন কিছু অ্যাক্টর আছে যারা কিন্তু এই সুপারস্টার তালিকায় আস্তে আস্তে গ্রো হচ্ছিল, যার মধ্যে প্রথমে রয়েছে অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত, ইয়াশ দাশগুপ্ত। কিন্তু গত 5 বছরে তারা এই লিস্ট থেকেই হারিয়ে গেছে, তাদের নাম এর ধারে কাছেও নেই। যেখানে দুটো নামই শুধু চলছে, এক হচ্ছে দেব, দুই হচ্ছে জিৎ। এই দুটো নাম ছাড়া আর কোনো নামই খুঁজে পাওয়া যাচ্ছে না এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে। জিতের নাম খুঁজে পাওয়া গেলেও কোভিড-19 পরে জিৎ কিন্তু সেরকম একটা মুভিতে প্রফিট করতে পারেনি। যেমন বাজি, রাবণ, চেঙ্গিস, মানুষ, বুমেরাং, এই মুভিগুলো কিন্তু সেরকম একটা সাকসেস পায়নি যেরকমটা পেয়েছে জিতের মুভিগুলো। যেমন টনিক মুভি 7 কোটি টাকা কালেকশন করে, প্রজাপতি মুভি 13 থেকে 14 কোটি টাকা কালেকশন করে, প্রধান 7 কোটি, টেক্কা 8 কোটি এবং খাদান মুভি তো পুরোপুরি চেঞ্জ করে দেয় এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিকে। 6 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 26 কোটি টাকা কালেকশন করে এবং ধূমকেতু মুভিটা তো আনএক্সপেক্টেড ভাবে কালেকশন করে 4 কোটি টাকা বাজেটের মুভি বক্স অফিসে 28.7 কোটি টাকা কালেকশন করে এবং তার লাস্ট রিলিজ করা মুভি রঘু ডাকাত বক্স অফিসে 10 কোটি টাকা কালেকশন করে। এর জন্য তো দেব সুপারস্টার থেকে মেগা স্টারে পরিণত হয় এবং সে নিজের ইভেন্টে নিজেই কিন্তু এই টাইটেলটা রিলিজ করে, যেখানে ইভেন্টে দেখা যায় মেগা স্টার দেব নামে একটা লোগো ঝুলে আসছে। এর আগে কিন্তু তারা সুপারস্টারই ছিল এবং এই জিনিসটা কিন্তু জিতের ক্ষেত্রে সেরকম একটা হয়নি। মানে বেসিক্যালি জিৎ এখনো কিন্তু সেরকম ভাবে কামব্যাক করতে পারেনি কোভিড-19 পর, যেখানে দেব কিন্তু তার দুটো মুভির মাধ্যমে পুরোপুরি ভাবে কামব্যাক করে গেছে। সবাই ভেবেছিল জিতের খাকি মুভি পুরো অল ইন্ডিয়ায় পৌঁছে যাবে, কারণ এটা নেটফ্লিক্সে হিন্দি এবং বেঙ্গলিতে রিলিজ করা হয়েছিল, কিন্তু সেটাও সেরকম ভাবে কাজ করেনি, যেটা মিক্সড রিভিউ পায়। অঙ্কুশ, বনি সেনগুপ্ত, ইয়াশ দাশগুপ্ত এরা 2010 সালের পর থেকেই, যেমন অঙ্কুশের কেল্লা ফতে, ইডিয়ট, খিলাড়ি, রোমিও জুলিয়েট, আশিকি, জামাই 420, কি করে তোকে বলবো, কেলোর কীর্তি, হরিপদ ব্যান্ডওয়ালা, বলদুর্গা মাইকি, এইসব মুভির মাধ্যমে সে কিন্তু আস্তে আস্তে সে সুপারস্টারের জায়গা করে নিচ্ছিল। ঠিক সেরকম ভাবে বনি সেনগুপ্তর বরবাদ, পারবো না আমি ছাড়তে তোকে, তোমাকে চাই এবং ইয়াশ দাশগুপ্তর গ্যাংস্টার 1, টোটাল দাদাগিরি, ফিদা, মন জানে না, এইসব মুভির মাধ্যমে কিন্তু তারা এই জায়গাটা করে নিচ্ছিল। কিন্তু 2019 সালের পরে সেটা পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যায় এবং এই সবের পিছনে দায়ী নাকি পলিটিক্স। কারণ 2019-এর পরেই দেখো সবাই কিন্তু ম্যাক্সিমাম মুভিগুলো তারা নিজেদের প্রোডাকশনে কিন্তু নিজেরা রিলিজ করছে এবং বাইরের যে প্রোডাকশন হাউসগুলো ছিল যেমন সুরিন্দর ফিল্মস, SBF, এরা কিন্তু সেরকম একটা কাজ করছে না এদেরকে নিয়ে, মানে বড় বাজেটের কোনো মুভি বানাচ্ছে না। বনি সেনগুপ্ত তো এত লো কোয়ালিটির মুভি বানাচ্ছে যেটা তো ধারণার বাইরে এবং অঙ্কুশ হাজরা ও অঙ্কুশ মোশন পিকচারের মাধ্যমে কিন্তু মুভি বানিয়েছিল মির্জা, ম্যাজিক, এইসব মুভি কিন্তু নিজেদের প্রোডাকশন হাউসের মাধ্যমে চলছে। এই জন্য তারা কিন্তু সেরকম একটা মুভি তৈরি করতে পারছে না এবং অন্যদিকে দেবজিতের ক্ষেত্রে কিন্তু তাদের প্রোডাকশন হাউসের সাথে সাথে তারা SVF বা সুরিন্দর ফিল্মস এইসব কোম্পানির মাধ্যমে কিন্তু তারা নিজেদের ফিল্মটিকে অনেক বড় করে তুলছে এবং এর জন্য মুভিগুলো কিন্তু বক্স অফিসে সেরকমই পারফরমেন্স করছে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে এই 3 অ্যাক্টর যাদের আমরা নেক্সট সুপারস্টার বা মেগাস্টার বলতে পারতাম, তারা কিন্তু পুরোপুরি এই রেস থেকে বাইরে চলে গেছে। এখানে দাঁড়িয়ে আছে শুধু দেব আর জিৎ এবং এখনই দেখার পালা এই জিৎ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির মাধ্যমে সে কামব্যাক করতে পারে কিনা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে তুমি এই ভিডিওটা শুট করার জন্য কোন মাইক ইউজ করো, কোন লাইট ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো। মানে আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করি এবং সেগুলোর জন্য তুমি কি কি জিনিসপত্র ইউজ করো। প্রথমত আমি অডিওর জন্য ইউজ করি বোয়া M1 মাইক, এই যে দেখছো এই মাইকটাই আমি ইউজ করি এবং লাইট এবং ট্রাইপডের জন্য ইউজ করি এই দুটো জিনিস। এই ভিডিওগুলো করার জন্য আমি কি কি জিনিস ইউজ করি সমস্ত কিছুই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু বাই করতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। জিতের এই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুভি নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।